কাজকে সবসময় এনজয় করতে হবে। কাজকে এনজয় করলে দেখা যাবে কাজও হয়ে যাবে, আবার পরিশ্রমও কম হবে। আমরা যদি কাজকে ভয় করি তাহলে দেখা যাবে যে অল্প কাজেও অনেক পরিশ্রম হচ্ছে। তাই সবসময় ভয় না করে কাজকে এনজয় করে জয় করেই আমাদের কাজগুলি করতেই হবে, কারণ কাজ তো আমাদের করতেই হবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে ভিডিওটি আজ আমি শুরু করলাম বাজার আনা থেকে। আজকে দুপুরের জন্য দেখি কী বাজার করে নিয়ে আসলো। প্যাকেট থেকে এখনই আমি বের করছি। এই যে একটা সিলভার কাপ মাছ নিয়ে আসলো, আরও দেখা যাক কী নিয়ে আসলো। আপনারাও দেখতে থাকুন আমার সাথে, আমি তো একা দেখলে তো হবে না, কারণ আমি সবার মাঝে শেয়ার করে দেই। এই যে নিয়ে এসেছে বেগুন, এগুলো হচ্ছে কাটা বেগুন। যেহেতু এখন সবজির দাম অনেক বেশি আর কাটা বেগুন একটু তুলনামূলক কম, তাই এখন সাশ্রয়ের জন্য এইটাই আমাদের আনা হয়। আর রসুনগুলি শেষ হয়ে গেছে, তাই এই যে কিছু রসুন নিয়ে আসলাম, এবং সেই রসুনটাও আমি এখন রসুনের যে খাসি আছে তার ভিতরে রাখবো। কিন্তু যে দেখলাম যে খাসির ভিতরে যে কাগজটা আমি দিই সে কাগজটা ওখানে নাই, উঠে গেছে। তাই আমি আবার একটা কাগজ দিয়ে দিচ্ছি। এই কাগজটা দিলে রসুনটা ভালো থাকে তলার দিক দিয়ে, আর ওই যে ওঠে না, যে একটা বাইরের একটা আবহাওয়া ওঠে না, সেইটা উঠবে না। তাই আমি প্রথমে এক লেয়ার কাগজ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই রসুনগুলো রেখে দিচ্ছি। এই রসুনটা আমরা এইভাবে রাখি এই খাঁচার ভিতরে। যাই হোক, এক খাঁচা হয়ে গেছে, এখন আমি এটা নিয়ে যাব। তারপরে এই যে আজকে রান্না করার জন্য রসুন কতগুলো লাগবে, রসুন নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম আলু, আর নিয়ে নিলাম ওই যে সেই কাটা বেগুন। এখন এইগুলো আমাকে ধুতে হবে, কাটতে হবে, মাছটাও ধুতে হবে, কাটতে হবে। এই যে বেগুনগুলো আমি ধোয়ার জন্য নিয়ে চলে আসলাম। অলরেডি যখনই বাজারটা নিয়ে আসে তখনই আমি আগে বালতিতে পানিটা লোড করে রাখি, যেহেতু বাজার আনলে ধুতে হবে। আজকেও তার ব্যতিক্রম নয়। এই যে বাজারটা নিয়ে আসলো, আর সঙ্গে সঙ্গে আমি সেইগুলো আইনে মাত্রই এই যে বালতির ভিতরে দিয়ে দিলাম। এখন একটা একটা করে ডলে ডলে ধোবো, যেহেতু এগুলো কাটা বেগুন, এগুলো আরও সুন্দরভাবে ধুতে হবে। না ধুলে এর ভিতরে তো অনেক কিছু থাকতে পারে। আর কাটা বেগুনগুলো আমার ডলে ডলে ধোয়া শেষ। আর এই যে আলুগুলো আমি এখন ধুয়ে নেব। যাই হোক ভিয়াস, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ধোয়া শেষ। আমার ভিডিওটা একটা লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও অনেকের কাছে পৌঁছায় দিতে পারে, তাই প্লিজ সবাই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এই যে মাছটা কিছুটা রেখে দিছি, কারণ অত মাছ লাগবে না, কিছু নিয়েছি আর কিছুটা ফ্রিজে স্টোর করে রেখে দিছি, আরেকদিন হবে। তারপরে এই যে সব কিছু গোছানো শেষ, মনে করলাম রান্না বান্না করার আগে এই যে ডাইনিং সেটটা, সেটা খুব ময়লা হয়ে গেছে। ধোবো করে ধোয়াই হয় না, যেহেতু আমাদের ডাইনিং সেটটা প্লাস্টিকের, সেহেতু এটা পানি দিয়ে সুন্দরভাবে গুঁড়া সাবান দিয়ে ধোয়া যায়, আর ধুলেই অনেক সুন্দর পরিষ্কার হয়। তাই আজকে আর অবহেলা না করে, মানে আর কাজকে ভয় না করে কাজকে এনজয় করার জন্য দেখুন আমি সব কিছু বাহির করে নিয়েছি। এই যে প্রথমে গুঁড়া সাবান গুলে নিয়ে, প্রথমে কিন্তু চেয়ারগুলো একবার আমি ধুয়ে নিয়েছি, ওটা খালি খালি, কারণ প্রথমে যে ময়লাগুলো ওগুলো আমি ধোয়ার জন্য প্রথমে একবার ধুয়ে নিয়েছি। আমি 2 স্টেপে ধুই, 2-3 স্টেপে ধুই, কিন্তু আজকে আমি 2 স্টেপে ধুচ্ছি। প্রথমে ধোয়া শেষ, তারপরে এই যে গুঁড়া সাবানটা গুলে পানিতে, তারপরে ব্রাশ দিয়ে, তারপরে এই যে একটা মাজুনি দিয়ে সুন্দরভাবে আমি সমস্ত জায়গায় কোনো বিট দেখুন, কোনো জায়গায় আমি বাদ দেবো না। এই দেখুন মাজুনি দিয়ে চেয়ারের পায়াটা এগুলো কত সুন্দরভাবে আমি ডলে ডলে ধুয়ে নিচ্ছি। কাজ যখন করতেই হবে তখন তো সুন্দরভাবেই করতে হবে, যেহেতু এটা আমাদেরই কাজ, তাই তো নিজের কাজে কি ফাঁকি দেওয়া যায়? নিজের কাজ আর পরের কাজ হলে কি, কাজে ফাঁকি দিলে তো সে কাজ করার কোনো সার্থকতা নেই, তাই না? যদি আমি জিনিসটা পরিষ্কার করবো, যদি প্রপারভাবে পরিষ্কার না হয় তবে করে কী লাভ? তাই যে প্রত্যেকটা কানি কোণা যে কোনো জায়গা বাদ না পড়ে, আমি একটু ধীরে ধীরে সমস্ত কানি কোণা, যেহেতু প্লাস্টিকের এই জিনিসের তলায় অনেকগুলো কানি থাকে, কোণা থাকে, সেগুলো আমি সুন্দরভাবে একটা মাজুনি দিয়ে সুন্দরভাবে সব কিছু ডলে নিলাম। এই দেখুন
আর ওই যে কাটনিগুলো সেগুলোও আমি ধুয়ে নিলাম ওই যে ব্রাশ দিয়ে ডলে ডলে। এখন আমি সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি সমস্ত চেয়ারটা। এখন আমি পানি দিয়ে ধুয়ে নেব। প্লাস্টিকের জিনিস হলে কি এইটা একটা সুবিধা যে রং করা লাগে না, তারপর যদি ময়লা হয়ে যায় তাহলে একটু জাস্ট বাইরে এনে একটু ধুয়ে ফেলবো, একদম নতুন হয়ে যাবে। আর যেহেতু এটা একটু সাশ্রয়ী, গরিবের তো আর ফার্নিচার, অত দামি ফার্নিচার কেনার তো আর সামর্থ্য নাই, যেহেতু অল্প দামেই প্লাস্টিকের ফার্নিচারগুলো পাওয়া যায়, এইটাই আমাদের ব্যবহার করতে হবে। ব্যবহার তো করতেই হবে, কারণ ফার্নিচারের তো দরকার, খাওয়া দাওয়ার জন্যে হোক আর যে কোনো কিছুর জন্যই হোক দরকার। তাই ওটা আনা হয়েছে প্লাস্টিকেরটা, কাঠের কেনার সামর্থ্য নাই। তারপরে এই যে টেবিলটাও আমি বের করে নিয়েছি। প্রথমে ওর উপরে যে কাপড়, এই যে ক্লথটা থাকে সেইটা আমি প্রথমে টেবিল ক্লথ সেটা আগে ধুয়ে নেব, কারণ এইটা টেবিলের উপরে যদি আমি মেলায় সুন্দরভাবে ধুই তাহলে আমার আর নিচের ময়লাটা লাগবে না। তাই টেবিল যাতে বের করেছি সেই জন্য আগে টেবিল ক্লথটা ধুয়ে নেব, তাই না? টেবিল ক্লথটা ধুতে পারলে তারপরে টেবিলটা ধুলে আমার হয়ে যাবে। টেবিলটা আমার দুইভাবে কাজ করা যাবে, ধোয়ার জন্য বের করা হবে আর এই টেবিল ক্লথটা ধোয়ার জন্য আমার কাজে লাগছে। প্রথমে এটা আমি খালি পানি দিয়ে সুন্দরভাবে ধুচ্ছি। আর এই যে সাইডেরগুলো ওই যে ঝুলে থাকে না, ওইটা বেশি ময়লা হয়, তাই আমি এই সাইডেরগুলো সুন্দরভাবে আগে ডলে ডলে খালি পানি দিয়ে 2 স্টেপে ধোবো আমি। এইটা খালি পানি দিয়ে ওইটা সুন্দরভাবে ডলে ডলে ধুয়ে নেবো। যেহেতু আমাদের ঘরের মেঝে পাকা না, ঘরের মেঝেটা কাঁচা, ওখান থেকে অনেক ধুলাবালি ওঠে আর সহজেই এটা বিশ্রী রকমের ময়লা হয়ে যায় অল্প কিছুদিনের ভিতরে। কারণ মেঝে যদি পাকা থাকতো তাহলে অত ময়লা হতো না, আর যেহেতু পাকা নাই খুবই ময়লা হয়। তাই সাইডগুলো আমি সুন্দরভাবে, দেখুন কীভাবে আমি ডলছি, ডলে ডলে সুন্দরভাবে ধুয়ে নেব। আবার এই যে টেবিল ক্লথটা খুবই পাতলা, খুব সতর্কতার সঙ্গে ধুতে হবে, এটা আবার সহজেই ছিঁড়ে যেতে পারে। তাই জোরে ধোবো, তাড়াতাড়ি করব, কিন্তু সেটা সতর্কতার সঙ্গে। এক সাইড আমার হয়ে গেছে, এখন আরেকটা সাইড আমি উল্টায় নিচ্ছি। এই সাইডটাও আমার ডলে ডলে ধুতে হবে। এখন এই দেখুন উল্টায় নিলাম। এই সাইডটা আগে প্রথমে ভিজাই নেব পানি দিয়ে, ভিজাই নিয়ে তারপরে আমি আবার ওই যে মাজনি দিয়ে আবার ডলে ডলে ধুয়ে নেব, কারণ এক সাইডটাই তো করলে হবে না। আর এটা যদি পুরোটা আমি এখানে মেলাতে যাই আমার জায়গায় সংকুলন হবে না, তাই ডবল করে ধুয়ে নিয়ে এই দেখুন 2 সাইডটা আমার ধোয়া শেষ, এই মাজনি দিয়ে মাজা শেষ। এখন আমি সুন্দরভাবে পানি আছে পানি দিয়ে ধুয়ে ফেললাম। এবারে এর সাথে অ্যাড করবো এই যে গুঁড়া সাবান। এইবার এটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেপ। এই গুঁড়া সাবান দিয়েও সমস্ত জায়গায় যাতে কোথাও বাদ না থাকে সেইভাবে সতর্কতার সঙ্গে সমস্ত জায়গায় ডলে ডলে সুন্দরভাবে আমি সমস্ত জায়গায় ডলে নেব, যাতে এই গুঁড়া সাবানের ফেনাটা সমস্ত জায়গায় চলে যায় আর এটা সুন্দর পরিষ্কার হয়, একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে। এটা আবার অনেক দিন সুন্দরভাবে ব্যবহার করা হয়ে যাবে। যেহেতু ঘরে অনেক দিন থাকে, মাঝে মধ্যে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে পারলেই একদম চকচকে করে। এই যে টেবিল ক্লথের এক সাইড হয়ে গেছে, দ্বিতীয় সাইডটা আমি ওইভাবে ধুয়ে নিলাম। এইবার টেবিলটা পরিষ্কার করতে আমি আসছি। এই যেহেতু পায়ের দিকে অনেক ময়লা থাকে, পায়েটা মেঝেতে থাকে তো, আর ওই তো বললাম যে মেঝেটা কাঁচা, মেঝেতে থাকে, সেই জন্য যেটা মেঝেতে থাকে সেইটা অনেক ময়লা হয়ে গেছে। তাই ওইটাই প্রথমে আমি সুন্দরভাবে খালি পানি দিয়ে আগে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি দ্বিতীয় স্টেপে যাব। আমি প্রত্যেক জিনিস যখনই আমি বাইর করি কিংবা কোনো কিছু পরিষ্কার করি আমি 2-3 স্টেপেই করে নিই, কারণ এক স্টেপে কখনো প্রপারভাবে পরিষ্কার হয় না। এই দেখুন যেখানে বেশি ময়লা সেগুলো আমি প্রথমে আগে খালি খালি ডলে নিচ্ছি। আমার পায়েগুলো এখন ধোয়া শেষ, এখন আমি আবার একটু ধুয়ে নেব, মানে ডলা শেষ, এখন আবার একটু ধুয়ে নেব। এই যে গা ডলাটাও ময়লা হয়ে গিয়েছিলো, মানে নিচে ওইটা ময়লা আছে, তাই একটু ধুয়ে নিলাম। আর পানি দিয়ে সে পায়াগুলো ধুয়ে নেব যাতে আর ময়লাগুলো না থাকে। এই দেখুন
এতে প্রচুর কষ্ট, কিন্তু কষ্টকে কষ্ট বললে তাহলে তো পরিষ্কার হবে না। ওই যে বললাম কাজকে এনজয় করতে হবে, এনজয় করেই কাজ করতে হবে। এই দেখুন পেঁয়াজ এবারে গুঁড়া সাবান দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি ডলে ডলে সমস্ত জায়গায়। প্রথমে টেবিলের উপরটা আগে নেব, কারণ এইটাই আগে করতে হলে, মানে কোনো কিছু পরিষ্কার করতে হলে আগে উপর থেকে করতে হয়। এই একটা টিপস মনে রাখবেন সবসময় ভিউয়ার্স, কোনো কিছু পরিষ্কার করতে হলে আগে উপর থেকে করতে হয়, উপর থেকে করতে করতে নিচের দিকে আসতে হয়, তাহলে উপরের ময়লা নিচে আর পড়বে না। একসাথে উপরেতে করতে করতে নিচে আসলে নিচের ময়লাও তো পরিষ্কার হয়ে যাবে, উপরেরগুলো পরিষ্কার হয়ে যাবে। তাই আমি উপরটা ধুয়ে এবারে নিচের দিকেও সুন্দরভাবে ডলে ডলে ধুয়ে তারপরে এবার যে তলাটাও আমার ধুতে হবে, কারণ তলায়ও ময়লা থাকতে হবে না। বাইরে যখন বের করেছি আর প্রপারভাবে গোসল করাবো, টেবিলের গোসল যখন করতে বের করেছি গোসলই করাবো, যাতে কোথাও যেন ময়লা না থাকে। এই জোরে জোরে পানিগুলো মগে করে চলে দিচ্ছে, যাতে এই যে টেবিলের নিচে অনেকগুলো ভাঁজ আছে তাতে যেন ময়লা না থাকে। এই দেখুন ভিউয়ার্স কত সুন্দরভাবে একদম নতুন হয়ে গেছে না, একদম চকচক করছে। এই যে চেয়ারগুলো সব আমি রেখে দিয়েছি রোদ্রে, আর ওই যে টেবিল ক্লথটাও রেখে দিয়েছি রোদ্রে, আর এই টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে। তারপরে চলে আসলাম ঘরে, যেখানটায় ওই যে টেবিল থাকে যে জায়গাটায়, ওই জায়গাটা আমি সুন্দর করে এখন ঝাড়ু দিয়ে নেব, কারণ একটু পরে টেবিলের পানিটা শুকায় গেলে এখানে রাখতে হবে। যেহেতু বাইরে বের করেছি এখানে এখন খালি আছে, তাই তো একটু পরিষ্কার করেই নিতে হবে। জায়গাটাও পরিষ্কার হবে, টেবিলটাও পরিষ্কার হবে। তাই আমি তাড়াতাড়ি করে ওগুলো ধোয়ার পরই চলে আসলাম এই জায়গাটা পরিষ্কার করতে। এই দেখুন ভিউয়ার্স পরিষ্কার করা শেষ, এখন আমি এইটা এনে এইখানে রাখবো। এই দেখুন ভিউয়ার্স আমার একদম নতুন ডাইনিং সেট হয়ে গেছে। কেমন লাগছে সবাই একটু বলবেন। তারপরে এই যে রান্নাবান্নায় সেই বেগুনটা সিলভার কাপ মাছ, এটা রান্না করা হচ্ছে। মশলা কষিয়ে বেগুন কষিয়ে যে মাছটা সব দেওয়া শেষ, আর 2-5 মিনিট জাল দিলেই হয়ে যাবে। এই যে দেখুন রান্না অলমোস্ট ডান, এটা হয়ে গেছে। তরকারিটা একদম প্রপারভাবে হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে এবারে নামিয়ে ফেলতে হবে। তারপরে ওই যে বরবটি, এটা বাসায় ছিল, বাহির করে এখন এই যে ভাজি করছি। ভাজির প্রথম স্টেপ এখন অলমোস্ট হয়ে যাচ্ছে, আর একটুখানি বাকি। তারপরে যে চলে আসবো দ্বিতীয় স্টেপে, এখানে তেল মশলা গরম করে এবার সেই সিদ্ধ করা বরবটিটা দিয়ে এবার ভাজিটা হয়ে যাবে। দিয়ে দিলাম, এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজতে ভাজতে আমার বরবটিটা ভাজা শেষ হয়ে যাবে। রেসিপি তো সবাই জানেন, দেখানোর তো কিছুই নাই, তাই এই যে যেটাই রান্না হয়েছে শুধুমাত্র সেইটাই দেখালাম। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসার সমস্ত কাজকাম রান্নাবান্না সব কিছু করে নিলাম ভিউয়ার্স। তা কেমন লাগলো আজকের এই ভিডিওটি, আশা করি সবাই কমেন্ট সেকশনে জানাবেন, আর লাইক দিয়ে দেখা শুরু করবেন, যাতে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় যায়। আর ভালো লাগলে আমার সঙ্গে থেকে যেতে পারেন। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের জন্যই তো আমি ভিডিওটা তৈরি করি। তাই আপনাদের সাপোর্ট আমি সবসময় কামনা করি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আজ এই পর্যন্তই, অনেক কথা বলে ফেললাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।